গল্পের শুরুতেই আমরা দেখি একজন মহিলার বেডরুমে ঢুকে তাকে নৃশংসভাবে খুন করা হয়। আর এরপর এই মার্ডারের ইনভেস্টিগেশন শুরু হয়। আর ইন্সপেক্টর লোখান্ডে এই মার্ডারের ইনভেস্টিগেটিং অফিসার। আর যেই মহিলার মৃত্যু হয়েছে তার নাম প্রীতি। আর তিনি একজন খুবই বিখ্যাত আর ধনী জার্নালিস্ট শেখারের ওয়াইফ। এরপর নানা রকমের তথ্য আবিষ্কার করে ইন্সপেক্টর লোখান্ডের বিশ্বাস হয় যে শেখারই মার্ডারার। আর সে শেখারকে অ্যারেস্ট করে। আর তার কাছে যথেষ্ট প্রমাণ ছিল শেখারকে খুনি সাব্যস্ত করার। এরপর কোনো রকমে শেখারকে বেল করিয়ে বাইরে আনা হয়, কিন্তু শেখারের লয়ার তাকে জানায় যে তিনি অফিসিয়ালি শেখারের এই কেসটা লড়তে পারবেন না। তাই সে সিমরান ভার্গব নামে একজন ক্রিমিনাল লয়ারের সন্ধান শেখারকে দেয় আর তার সঙ্গে কন্ট্যাক্ট করতে বলে। অন্যদিকে আমরা সিমরানকে দেখি সে বেশ কয়েক বছর ধরে প্র্যাকটিস করছে না, কারণ তার লাস্ট কেসে সে এমন একজন মানুষকে খুনি সাব্যস্ত করেছে যে কিনা ইনোসেন্ট ছিল। আর তার শাস্তি পাওয়ার পর সিমরান এটা জানতে পারে যে ইন্সপেক্টর লোখান্ডের কাছে এই ইনোসেন্ট ছেলেটার নির্দোষ হওয়ার প্রমাণ ছিল, কিন্তু সে সিমরানকে সেটা বলেনি। আর পুলিশ কাস্টাডিতেই সেই ছেলেটা সুইসাইড করে। আর এরপর থেকে সিমরান নিজেকে সেই ছেলেটার মৃত্যুর জন্য দায়ী মনে করে। আর ইন্সপেক্টর লোখান্ডেকে সে পছন্দ করতো না। এরপর যখন শেখার সিমরানের সঙ্গে দেখা করতে আসে তখন সে সিমরানকে নানা রকমভাবে কনভিন্স করার চেষ্টা করে তার কেসটা লড়ার জন্য। কিন্তু সিমরান শেখারকে স্পষ্ট জানিয়ে দেয় যদি সিমরান নিজে মনে করে যে শেখার নির্দোষ তাহলে সে শেখারের কেস লড়বে। এরপর সিমরান শেখারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। আর সে নানা রকমভাবে জানার চেষ্টা করে যে কিভাবে সেদিন মার্ডার হয়েছিল। আর ধীরে ধীরে সে শেখারের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করে। আর শেখার ভীষণই হ্যান্ডসাম আর চার্মিং পার্সোনালিটির মানুষ ছিল। ধীরে ধীরে সিমরান শেখারের প্রতি ইমপ্রেস হতে শুরু করে। আর সব তথ্য সংগ্রহ করার পর সিমরানের মনে হয় যে শেখার নির্দোষ। আর সে শেখারের কেসটা লড়তে রাজি হয়ে যায়। আর এই কেসটার কোর্টে ওঠে। আর শেখারের এই কেসটা নিয়ে কাজ করতে করতে সিমরান আর শেখারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে কোর্টের এক দিনের হিয়ারিংয়ে সিমরান বারবার এটা প্রমাণ করার চেষ্টা করে যে শেখার নির্দোষ। অন্যদিকে দেখা যায় যে সিমরানের কাছে একজন অজানা ব্যক্তি শেখারের নির্দোষ হওয়ার নানা রকম তথ্য পাঠাতে থাকে। আর সে টাইপরাইটারে টাইপ করে সিমরানকে লেখা পাঠায়। আর এই তথ্যগুলোরই ওপর ভিত্তি করে সিমরান শেখারের কেসটা লড়ছিল। এরপর আমরা দেখি যে কোর্টে এক এক করে প্রসিকিউটর আর ডিফেন্স দুজনে নিজেদের সমস্ত এভিডেন্স পেশ করতে থাকে আর নানা রকম সত্যি সামনে আসতে থাকে। আর কোর্টে এটা প্রমাণ করার চেষ্টা হয় যে শেখার প্রীতির সম্পত্তির লোভে তাকে বিয়ে করেছিল। আর প্রীতির ওপর নির্ভর করে সে এত বড় একটা পজিশনে পৌঁছেছে। আর প্রীতি আর শেখার দুজনের বিবাহিত জীবনে তারা সুখী ছিল না। আর তাদের দুজনেরই আলাদা আলাদা মানুষের সঙ্গে অ্যাফেয়ার ছিল। আর যাদের সাথে তাদের অ্যাফেয়ার ছিল সেই দুজনকেও কোর্টে নিয়ে আসা হয়। এমনকি প্রীতির একজন খুব ভালো বন্ধুও শেখারকে পছন্দ করত। আর এত সব কথা জানতে পেরে সিমরানের ভীষণই খারাপ লাগে, কারণ এই কথাগুলো সে শেখারের কাছ থেকে জানতে পারেনি, বরং কোর্টে সবার সামনে তাকে জানতে হয়। আর সিমরান শেখারকে বলে যে সে তার কেসটা আর লড়তে পারবে না, কারণ সে একজন মিথ্যেবাদী মানুষ আর একজন মিথ্যেবাদীর হয়ে সে কোর্টে দাঁড়াবে না। কিন্তু অন্যদিকে আমরা দেখি সিমরানের একজন ভালো বন্ধু ছিল অমিত। সে মনে মনে সিমরানকে পছন্দ করত আর সিমরানের সমস্ত কাজে তাকে সাহায্য করত। সিমরান যে এই কেসটা লড়তে লড়তে শেখারের প্রতি দুর্বল হয়ে পড়েছে আর তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে সেটাও বুঝতে পারে। আর অমিতের খুব খারাপও লাগে। সিমরান শেখারের কেসটা ছেড়ে দিয়েছে সেই কারণে অমিত খুব খুশি হয়, কিন্তু কোথাও না কোথাও তার প্রফেশনাল এথিক্স বাধা হয়ে দাঁড়ায়। আর অমিত সিমরানকে বোঝানোর চেষ্টা করে যে সে যখন একটা দায়িত্ব নিয়েছে সেটা তার পূরণ করা উচিত। আর তার মনে একজন নির্দোষ ব্যক্তির মৃত্যুর বোঝা রয়েছে।
আর শেখরকে যদি সে নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে সেই বোঝাটা একটু হলেও নামবে। আর এরপর অমিতের কথায় সিমরান আবার শেখরের কেসটা লড়তে শুরু করে, আর শেষ পর্যন্ত সিমরান শেখরকে নির্দোষ প্রমাণ করে। আর এটা আদালতে প্রমাণিত হয় যে 1.5 বছর আগেও এরকম ভাবে একজন মহিলাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, ঠিক যেইভাবে শেখরের স্ত্রী প্রীতির হত্যা হয়েছিল। আর এটা শেখর নিজে করেনি, বরং একজন সিরিয়াল কিলার বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেই এই খুনগুলো করছে। আর আদালতে শেখরকে নির্দোষ প্রমাণ করা হয়। কিন্তু এরপর সিমরান শেখরের সঙ্গে আর কোনো রকমের যোগাযোগ রাখতে চায় না। এরপর আমরা দেখি শেখর সিমরানকে মানানোর জন্য তার সঙ্গে দেখা করে, আর তাকে বলে যে সে কিছুতেই আর সিমরানকে হারাতে চায় না, আর সিমরান যেন তাকে একটা সুযোগ দিক যাতে সে তার ভালোবাসা প্রমাণ করতে পারে। আর সিমরান শেখরের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়, আর সে শেখরের বাড়িতে আসে আর তার সঙ্গে থাকে। এরপর সিমরানও মনে করে যে সে শেখরকে একটা সুযোগ দিতেই পারে। কিন্তু এরপরে একদিন শেখরের কাবার্ডে সিমরান একটা টাইপরাইটার দেখতে পায়, আর সেটা দেখে তার ভীষণই আশ্চর্য লাগে। আর এরপর সে ওই টাইপরাইটারে কিছু টাইপ করে, আর দেখতে পায় যে এই টাইপরাইটারও টিতে একই সমস্যা, যে সমস্যা তাকে যে টাইপরাইটারে টাইপ করে কাগজগুলো পাঠানো হতো সেই লেখাগুলোতেও টিতে একই সমস্যা ছিল। আর সিমরানের বুঝতে বাকি থাকে না যে তাকে ক্লু পাঠানো যে অজানা ব্যক্তি ছিল সে আর অন্য কেউ নয় বরং শেখর নিজে। আর তার মানে এটা স্পষ্ট যে শেখরই আসল খুনি। আর এরপর ধীরে ধীরে আমরা আসল সত্যিটা জানতে পারি। আসলে 1.5-2 বছর আগে একজন মহিলার ওপর যে হামলা হয়েছিল সেটা শেখরই করেছিল ইচ্ছাকৃতভাবে। আর সেই ইচ্ছাকৃতভাবে সেই মহিলাকেও প্রাণে ছেড়ে দেয় যাতে সে পুলিশ কমপ্লেন করতে পারে, আর যাতে শেখর পরে প্রমাণ করতে পারে যে এটা অন্য কোনো সিরিয়াল কিলারের কাজ। আসলে শেখর নিজের স্ত্রী প্রীতিকে মারার প্ল্যানিং বেশ কয়েকদিন আগে থেকে শুরু করেছিল। প্রীতি তার গলার কাটা হয়ে উঠেছিল, আর সে সত্যি প্রীতিকে তার টাকা পয়সা আর প্রতিপত্তির জন্যই বিয়ে করেছিল। কিন্তু এখন শেখর নিজেই অনেক বড় হয়ে গেছে, আর এখন তার প্রীতিকে প্রয়োজন নেই। এরপর আমরা দেখি সিমরান সুযোগ বুঝে চুপচাপ সেই টাইপরাইটারটা নিয়ে শেখরের বাড়ি থেকে বেরিয়ে আসে আর নিজের বাড়ি চলে আসে। আর বাড়ি আসার পর সে ইন্সপেক্টর লোখান্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখি শেখর সিমরানকে নিজের বাড়িতে দেখতে না পেয়ে আর টাইপরাইটারটা উধাও দেখে সব বুঝতে পারে, আর তার আসল রূপ সামনে এসে যায়। সে সিমরানের বাড়িতে যায়। সবার প্রথমে সে সিমরানকে ভালো মুখে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিমরান বলে সে তার মতো খুনির সঙ্গে কোনো রকমের কথা বলতে চায় না। আর এরপর শেখর ঠিক করে যে সে সিমরানকেও একইভাবে মেরে ফেলবে, আর সে সিমরানের হাত পা বেঁধে তাকে তার বিছানায় শুইয়ে দেয়। কিন্তু কোনো রকম ভাবে সিমরান তার হাতটা খুলতে পারে, আর সে শেখরকে আঘাত করে সেখান থেকে বেরিয়ে যায়। আর দেখা যায় যে সিমরান যে গাড়িটা নিয়ে পালাচ্ছিল শেখর সে গাড়িতেই লুকিয়েছিল, আর সে সিমরানকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে। কিন্তু তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তারা একটা ডোবার মধ্যে এসে পড়ে, আর সেখানে সিমরান আর শেখরের মধ্যে ধস্তাধস্তি হয়, আর সিমরান নিজের প্রাণ বাঁচাতে শেখরকে খুন করে। আর এরপর দেখা যায় যে শেখর তার পাপের শাস্তি পেয়ে যায়, আর দেখা যায় যে সিমরানেরও অনেক ইনজুরি হয়েছিল আর সে হসপিটালে ভর্তি ছিল। আর সে যখন চোখ খোলে সে অমিতকে নিজের চোখের সামনে দেখতে পায়, আর অমিতকে দেখে সিমরান ভীষণই খুশি হয়। আর নিজের জীবনের এত বড় একটা বিপদ কাটিয়ে উঠে সিমরান এখন জয়ী। আর অমিত সিমরানকে বলে যে সে খুবই সাহসী একজন নারী। এরপর আমরা দেখি সিমরান আর অমিত নতুন করে নিজেদের জীবনটা একসঙ্গে শুরু করার কথা ভাবে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।